দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি একটি আহ, বিশেষ পর্ব বলতে একটি পর্যবেক্ষণমূলক পর্ব। গত কয়েকদিন যাবৎ বেশ কিছু ভিডিও দেখেছি আমি ফেসবুকে, এবং এইসব ভিডিওগুলো দেখে রীতিমতো অসুস্থ হয়ে যাওয়ার জোগাড়। একজন শিক্ষিত মানুষ যখন মূর্খের চেয়ে খারাপ আচরণ করে, তখন বুঝতে হবে যে আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে কতটুকু ঘুণ ধরতে পেরেছে। আহ, একজন পুলিশ অফিসার, আরেকজন অফিসারই সম্ভবত, উনি সিভিল অফিসার, উনি রিক্সা দিয়ে যাচ্ছিলেন। উনি রিক্সা দিয়ে যেতে, উনি উল্টো পথে যাবেন, পুলিশ বাধা দিয়েছেন, তাই পুলিশকে যতটুকু সম্ভব উনি গালিগালাজ করেছেন, তার মোবাইল ধরে টানাটানি করেছেন, আরো কত কি। এটা একটা ছোট্ট উদাহরণ হিসাবে আমার মনে স্ট্রাইক করেছে। তাই আমার কাছে মনে হয়েছে আসলে বাংলাদেশের শিক্ষিত মানুষগুলোই বাংলাদেশের বড় সমস্যা। বাংলাদেশের যেই সব লোকগুলো শিক্ষায় দীক্ষায় এগোতে পারেননি, তারাই আমার কাছে মনে হয়েছে সবচেয়ে স্বশিক্ষিত এবং বাংলাদেশের স্বার্থের জন্য সবচেয়ে নিবেদিত প্রাণ। কেন এই কথাগুলো বলছি আজকে? এই কথাগুলো বলার পিছনে অনেকগুলো এই ভিডিওগুলো হয়তো একটা ক্লু হিসেবে কাজ করেছে। আপনি খুব খেয়াল করে দেখবেন 5ই আগস্টে শেখ হাসিনার পলায়নের পরে, শেখ হাসিনা এবং তার পরিবার শুদ্ধ তার সহচররা পলায়নের পর বাংলাদেশে সংস্কার কেন্দ্রিক ইস্যুতে সবাই খুব সরব ছিলেন যে সংস্কার হতেই হবে, সংস্কার হতেই হবে। এমনকি সংস্কার কমিটি গঠন করার ক্ষেত্রে 2-1টা কমিটি গঠন করতে 1 মাস সময় লেগেছে। এটা নিয়ে অনেকে সমালোচনা করেছেন, কেন এত সময় লাগলো। এই বিষয়গুলো নিয়ে যখন সংস্কার কমিশন হলো, সংস্কার কমিশনের যখন রিপোর্ট গুলো আসতে শুরু করলো, তখনই সবার আপত্তির জায়গাগুলো আসতে শুরু করলো, এবং সবচেয়ে যারা বড় ভূমিকা রাখতে পারতেন বাংলাদেশের পুরো রাজনৈতিক ব্যবস্থাটার পরিবর্তনের ক্ষেত্রে, সবচেয়ে বড় জনপ্রিয় দল এই মুহূর্তে বিএনপি, তারাই সংস্কারের প্রতিটা শর্তকেই এমন ভাবে ওভারলুক করার চেষ্টা করেছেন যেন তাদের বিচার মানি তাল গাছটা আমার। সো এইরকম অ্যাটিটিউড নিয়ে আসলে সংস্কার বাস্তবায়ন করা সত্যিই কঠিন। এবং সবচেয়ে বড় ব্যাপার হলো সংস্কার, এবং এখন নির্বাচনী প্রচারণাটাকে এত জোরদার করা হচ্ছে শুধুমাত্র সংস্কার কথাটাকে চাপা দেওয়ার জন্য। আমার কাছে মনে হচ্ছে যে সংস্কার আর মানুষের মনেই থাকবে না যে নির্বাচনই জরুরি। হ্যাঁ, নির্বাচন অবশ্যই জরুরি, এটাতে কোনো সন্দেহ নাই, আমিও বিশ্বাস করি নির্বাচন তাড়াতাড়ি দিয়ে চলে যাওয়াটাই বেটার। কিন্তু এই নির্বাচন 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 করতে করতে আপনি গত কয়েকদিন যাবত হয়তো সংস্কার নিয়ে কোনো কথাই শুনেন নাই। অর্থাৎ আর হয়তো 1-2 মাস পরে এইরকম ভাবে প্রচারণাটা তুঙ্গে উঠবে যে সংস্কার নামে একটা কিছুর উদ্যোগ নেওয়া হয়েছিল, সেই কথাগুলো আপনারা ভুলে যাবেন। এবং আমি এই জন্যই বলছি যে আমরা আসলে সবাই ভোট চাই, কিন্তু আওয়ামী লীগ স্টাইলে ভোট চাই না। তবে সুশীলরা তাদের মতো করে আবার ভোট চান, অর্থাৎ আওয়ামী ভোট চাই না, কিন্তু আমাদের মতো করে ভোট চাই, যেই ভোটে জনগণের সত্যিকারের মতামতের প্রতিফলন হবে, আমরা সেটা চাই না, আমরা আমাদের মতো করে চাই। এতদিন আওয়ামী লীগ তার মতো করে চাইতো, আমরা চাইতাম না, কারণ সেটা আওয়ামী লীগ ভোট। এখন আমরা আমাদের মতো করে ভোট চাই, কারণ এখন আওয়ামী লীগ নাই। অর্থাৎ কেউই জনগণের মতামতের ভোটের কথা আসলে কেউই নাই। দেশে পুলিশ নাই, তাতেই বা কি, ভোট তো হতেই হবে। হ্যাঁ, সন্দেহ নাই, পুলিশ নাই তো কি হয়েছে, ভোট তো হতেই হবে। কিন্তু কথা হলো, ভোট কেন্দ্রগুলো কি ফেরেস্তা পাহারা দিবে? প্রশ্নটা তো সেখানে উঠতেই পারে, তাই নয় কি? কারণ ভোট কেন্দ্রে নিরাপত্তা লাগবে, নিরাপত্তাটা কে দিবে? পুলিশ নাই। পুলিশ যারা আছেন তাদেরকে, এই যে শুরুতে আমি একটা গল্প বললাম যে একটা পুলিশের মোবাইল ধরে টানা হেঁচড়া করছেন, মোবাইলের একটা পুলিশ অফিসার যাচ্ছে তাই ভাবে বকাবকি করছেন। আমি শুধু সভ্য দেশের উদাহরণ দিই, যদি কোনো পুলিশ অফিসারের সাথে এমন ব্যবহার করা হতো, তাহলে 1 মিনিটও সময় নিত না তাকে অ্যাসল্ট করার দায় তাকে গ্রেফতার করা হতো। কিন্তু ওই পুলিশ ভাইয়ের ধৈর্য আমার ধৈর্যের বাদটাকে ভেঙে দিয়েছে, যে পুলিশ এত ধৈর্য ধরলো কেন? এই হলো আমাদের শিক্ষিত মানুষের আচরণ। তারপরে আমাদের মির্জা আব্বাস ভাই বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে নাকি দেশের ভৌগোলিক অবস্থা হুমকিতে পড়বে। ওনারা কিভাবে ভৌগোলিক স্বকীয়তা বজায় রাখবেন তা কিন্তু এখনো বলেননি। তবে আমি খুব খুশি হতাম বাংলাদেশের সীমান্তে, আমি সীমান্তের মানুষ, আমরা জানি বাংলাদেশের সীমান্ত দিয়ে প্রতিদিন পুশিনের মতো ঘটনার চেষ্টা হচ্ছে, এবং সেখানে যারা প্রতিরোধে এগিয়ে আসছে তারা হলো বিজিবি এবং স্থানীয় জনগণ। এবং খুবই ইন্টারেস্টিংলি বাংলাদেশের কোনো গণমাধ্যম এটাকে ফলো করে প্রচারও করছে না।
এবং মির্জা আব্বাস ভাইয়ের যদি স্বাধীনতার ভৌগোলিক অবস্থানকে সক্রিয় করার ওনার সত্যিকার অর্থেই ওনার ওইটাই যদি আগ্রহ থাকতো, তাহলে উনি হয়তো স্টেটমেন্টটা এইভাবে দিতেন যে বাংলাদেশের বিএনপি যে যেখানে আছো তোমরা সীমান্তে অতন্ত্র প্রহরী হয়ে বিজিবির সাথে সঙ্গ দাও, এই কথা বলতেন। কিন্তু উনি এটা না বলে শুধুমাত্র রাজনৈতিক স্ট্যান্ডবাজির একটা অংশ হিসাবে উনি একের পর এক আক্রমণ শানিয়ে যাচ্ছেন। তৌহিদ নিয়ে নিয়মিত সমস্যা হচ্ছে। মির্জা আব্বাস ভাই এই কথাটা বললাম যে মির্জা আব্বাস ভাই আসলে এইসব ব্যাপারে মোটেও উদ্বিগ্ন নয়। ওনাদের আসলে এখন ক্ষমতাটা নিয়ে বড় উদ্বিগ্ন, কারণ ওনাদের অনেক রকমের এজেন্ডা, ব্যক্তিগত এজেন্ডা থাকে, রাজনৈতিক এজেন্ডা হয়তো বা এখানে একটা অস্ত্র হতে পারে, কিন্তু তাদের ব্যক্তিগত এজেন্ডা গুলো স্বার্থ বা ব্যক্তিগত স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোতে হ্যাম্পার হচ্ছে। তো ওনাদেরকে দ্রুত ক্ষমতায় যেতে হবে। আবার দেখেন দুদু ভাইয়ের মুতের যে পাওয়ার দেখলাম, তিনি মানুষকে ভাসিয়ে দিতে পারবেন। টক শোতে যারা পরিচিত মুখ, তারা যত নির্বাচন নিয়ে ওকে টক শোতে যত পরিচিত মুখ দেখলাম, তারা সবাই মোটামুটি সরব সংস্কার ইস্যুতে, কিন্তু নির্বাচন ইস্যুতে, কিন্তু সংস্কার ইস্যুতে তারা একেবারেই ইতস্তত। জাস্ট নিয়ে বিনিয়ে সংস্কার চাওয়ার কথা বললেও এখনো সংস্কার না হওয়ার দায় চাপিয়ে দিচ্ছেন ডক্টর ইউনূস সরকারের উপরে। ডক্টর খলিলকে কেন নিরাপত্তা উপদেষ্টা বানাতে হলো, পিছনের কারণ না বললেও তারা ব্যক্তিগত চরিত্র দিয়ে তারা খুবই সোচ্চার। ডক্টর খলিলকে একেবারে নিচে নামানোর জন্য যা যা করণীয় সবই করছেন। সেই 2001-2 সালে কি হয়েছিল, 2006 সালে কি হয়েছিল, এইসব সমস্ত রকমের ইতিহাস ঘাটাঘাটি করছেন, কিন্তু তার কর্মকে নিয়ে সমালোচনার ক্ষেত্রে তার ব্যক্তিগত চরিত্র হননের কাজগুলোকে তারা সফলতার সাথে করছেন। সেনাপ্রধান থাকতে কেন খলিলের দরকার হলো, এই প্রশ্নটা হলো আমার, যে জাতীয় নিরাপত্তার বিষয়টা বাংলাদেশের জন্য আলাদা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা থাকার দরকার কিনা। কিন্তু আবার এটাও মনে হচ্ছে যে সেনাপ্রধানের যে অ্যাক্টিভিটিস, যে সেনাপ্রধানের কথাবার্তা এবং ভারতীয় সেনাপ্রধানের যে কথাবার্তা, এগুলো ঠিক এক সুতোই গাঁথা। তো এখন যদি এইরকম এক সুতোই গাঁথা হয়, আবার সরকারের অবস্থান যদি হয় যে ইন্ডিয়ার সাথে পারস্পরিক সহযোগিতার যদি ভিত্তিটা হয় এরকম যে ফেয়ারনেস, তাহলে কেন যেন আমার কাছে মনে হচ্ছে খলিলের এই ডক্টর খলিলের রিক্রুটমেন্টটা ছিল খুব একটা ভালো ডিসিশন। কেন ভালো ডিসিশন? কারণ আপনি যদি আপনার অধীনস্থ কাউকে আপনার বিশ্বাসের কোন রকমের বিশ্বাসহীনতা কোনো কারণ হওয়ার সুযোগ দেখেন, তাহলে আপনাকে হয় তাকে বদলাতে হবে, নয়তো বা তার কাছ থেকে কিছু ডিউটি অন্য কাউকে দিতে হবে। আমার কাছে মনে হচ্ছে সেনা প্রধান থেকে হয়তো সেনা প্রধানের সাথে ডক্টর ইউনূসের অভ্যন্তরীণ বা পর্দার আড়ালের বিরোধটাকে পাশ কাটিয়ে যাতে বিভিন্ন দেশের সাথে সামরিক বিষয়গুলো নিয়ে একেবারে দুতিয়ালি করা যায়, সেই জন্যই হয়তো ডক্টর ইউনূসকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বানাতে ডক্টর ইউনূস একটু অগ্রণী ভূমিকা নিয়েছিলেন। অর্থাৎ ওনারা দুটি সমান্তরাল, সুশীলরা আসলে চান সেনাবাহিনী প্রধানও থাক, আবার ডক্টর ইউনূসও থাক। এটা ডক্টর ইউনূস থাক, এখন আসলে কোন ভাবে বলছেন সেটা জানি না, কিন্তু আসলে অনেকেই চাচ্ছেন। কিন্তু এই চাওয়াটা আবার দেখলাম যে সেনা প্রধানও থাক। আপনি দুটো সমান্তরাল সরকার তো চলতে পারে না। সেনা প্রধান সরকারের অধীন একটি প্রতিষ্ঠান, উনি সেনা প্রধান একটা নিজের প্রতিষ্ঠান, তাহলে সেনা প্রধান যদি প্রতিষ্ঠান হন, উনি কিভাবে এই যদি ওনার কোনো আপত্তির জায়গা থাকে বা ওনার কোনো মতামতের জায়গা থাকে, তাহলে উনি উপদেষ্টার সাথে, প্রধান উপদেষ্টার সাথে দেখা করে সেটি শেয়ার করবেন। কিন্তু উনি পাবলিকলি কেন এই কথাগুলো নিয়ে আসছেন, সেখানে যথেষ্ট পরিমাণ সন্দেহের কারণ আছে যে সেনাপ্রধান হয়তো এখানে এই কোন একটা গুটি চালার অংশ হিসাবে তার এই ইন্টারনাল বিষয়গুলোকে পাবলিকলি নিয়ে আসার চেষ্টা করছেন। তো এটা তো আসলে খুব অন্যায় কিছু করেছেন ডক্টর খলিলকে, সেনাবাহিনী প্রধানকে পাশ কাটিয়ে ডক্টর খলিলকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করা। আমার কাছে মনে হয় না এটা খুব একটা মানে জাস্টিফাইড হয়নি, এই কথা বলার সুযোগ আছে কিনা, এটা আমার যথেষ্ট সন্দেহ আছে। কিন্তু সংস্কারের দায়িত্ব কেন পালন করছেন না, সেটা দায়িত্ব দিচ্ছেন ডক্টর ইউনূসকে। তারা কিন্তু সমস্ত দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে ডক্টর ইউনূসকে দিচ্ছেন। হ্যাঁ, অবশ্যই উনি
উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, ওনার কাছে দায়িত্ব দিতে হবে। কিন্তু প্রধান উপদেষ্টা হিসাবে যারা ওনাকে সহযোগিতা করার কথা, কেন তারা করছেন না সেই বিষয়টা কিন্তু তারা, আমাদের সুশীলরা কিছুই বলছেন না। এবং সবচেয়ে বড় বিষয়গুলো যারা এই মানুষকে, সাধারণ মানুষকে বোঝানোর দায়িত্বটা নিয়ে থাকেন, সাধারণত আমাদের টেলিভিশন বা ইউটিউব বা ফেসবুকে যারা এইসব নিয়ে কথাবার্তা বলেন, তারা প্রত্যেকটা মানুষ উচ্চ শিক্ষিত মেধাবী মানুষ। কিন্তু আমার কাছে মনে হয় এই লোকগুলোর মেধাগুলো পচে গেছে। তারা একেবারেই ব্যক্তি স্বার্থে অন্ধ, অথবা কোনো ব্যক্তি পূজায় অন্ধ, এবং সেই অন্ধত্বের কারণে তারা এমন ভাবে কথাগুলো বলে থাকেন যেন তাদের কথাগুলো সত্য। এবং যত অপরাধ এই ডক্টর ইউনূসের, ভাই ডক্টর ইউনূসের যেই পরিবেশে, যেই পরিস্থিতিতে ডক্টর ইউনূস ক্ষমতায় নিয়েছেন, আপনি যদি যেতেন, ডক্টর ইউনূস 10 মাস টিকে আছেন, আপনি হয়তো ওই 10 মাসে আমেরিকার আটলান্টিক পাড়ি দিতে হতো, এটা আপনাকে নিশ্চিত করে ধরে নিতে হবে। সমালোচনা করা সহজ। আবার এদিকে দেখেন, এনসিপি প্রধান নাহিদ ইসলামের পিএস বা এপিএস এর নামে মিথ্যা রিপোর্ট করলো মানবজমিন। এত ভাবতাম পত্রিকার এই সম্পাদক একজন পেশাদার সম্পাদক। মতি ভাইয়ের অনেক সুনাম আছে, কারণ তিনি একজন সাংবাদিক হিসাবে যথেষ্ট মানুষ ওনাকে সম্মান করেন, এবং উনিও তার ডিগনিটিটা বজায় রাখার চেষ্টা করেন। কিন্তু কেন এই একটা মিথ্যা সংবাদ উনার পত্রিকায় ছাপার সুযোগ হলো, এটা আমার কোনোভাবেই বোধগম্য নয়। কিন্তু তিনিও এখন চোথা সাংবাদিকতা করেছেন। চোথা কথাটা এই কারণে বললাম, চোথা নিয়ে কিন্তু একবার মাহবুবা নাম একটা কথা বলেছিলেন যে ডিজিএফআই যা দিত আমরা তার বাইরে কিছু লিখতে পারতাম না। তাহলে মানবজমিনের মতি ভাই কি এখন চোথা সাংবাদিকতায় শুরু করলেন? এত ভাবতাম পত্রিকার এই সম্পাদক, তিনি তো মানে ভাবনার অতীত চলে যায় যখন মতি ভাইকে দেখি যে সব মিথ্যা রিপোর্টিং কে ওনার পত্রিকায় সুযোগ দেন, এবং সেটা নিয়ে ওনারা, আমার চোখে পড়ে না যে ওনারা ক্ষমা চেয়েছেন। তিনি ডক্টর ইউনূসের ঘুটি সাজানোর গল্প সাজালেন, কিন্তু কোথাকার ঘুটি কোথায় চলছে তার কোনো তথ্য প্রমাণও দিচ্ছেন না। অর্থাৎ বোঝাই যাচ্ছে যেটা সেই চোথা সাংবাদিকতার একেবারে নগ্ন রূপ। কারণ আপনার কাছে কোনো তথ্য নাই, প্রমাণ নাই, কোন রকমের হিন্স নাই, কিন্তু আপনি বলে একটা গল্প সাজিয়ে চলে গেলেন। তাহলে এটা আপনার সাংবাদিকতার ক্রেডিবিলিটি কোন পর্যায়ে নিয়ে যায় সেটা হয়তো মতি ভাই খেয়াল করেননি। আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া লিখেছেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আনোয়ারা বেগম আমার ক্লায়েন্ট ছিলেন। ওনাকে ভিসি মিজান, যিনি ভিসি পদ ছাড়তে চেয়েছিলেন যুবলীগের প্রেসিডেন্ট হওয়ার জন্য, তিনি কোনোদিন শান্তিতে কাজ করতে দেননি প্রফেসর আনোয়ারাকে। তাকেও নাকি হত্যা চেষ্টা মামলায় কারাগারে পাঠানো হয়েছে। আবার একজনকে দেখলাম লিখেছেন, এই প্রফেসর নাকি তার জীবনের স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছেন। যাদের কথা বলছি তারা কিন্তু সবাই শিক্ষিত, উচ্চ শিক্ষিত এবং মেধাবী। শত শত মামলার আসামির সংখ্যা কয়েকশো এবং তারও বেশি। যারা বাদী তাদের পরিচয় অনেকে চেনে না। আবার এদিকে আধ্যাত্মিক নেতার খপ্পরে পড়ে কিছু পচে যাওয়া ছাত্র তাদের মবের রাজত্ব জিয়ে রেখেছেন। অবস্থাটা এমন যে তারা শুধু সমন্বয়ক নয়, বরং সমরনায়কও বটে। বিদেশে আরাম আয়েশে দিন কাটানোর নিয়মিত ওহী নাজিল করছেন, আর তা নিয়ে জিহাদে ঝাঁপিয়ে পড়ছেন। আমি বলছি সেই 3 আধ্যাত্মিক নেতার কথা। আপনারা জানেন এই 3 আধ্যাত্মিক নেতা কারা। বিদেশে থেকে তারা খুব মানে ওহী প্রকাশ্যে অপ্রকাশ্যে নাজিল করছেন, আর এইসব ছাত্র, তথাকথিত এইসব ছাত্র নেতারা ঝাঁপিয়ে পড়ছেন। আমি তথাকথিত এই জন্য বললাম, আমি সবাইকে বলছি না, আপনার এটা আবার ভিন্নভাবে দাঁড় করানোর চেষ্টা করবেন না। আমি বলছি তথাকথিত তাদেরকেই, যারা আসলে ছাত্র নেতৃত্বের নাম নিয়ে এখন বেপরোয়া চাঁদাবাজিতে সক্রিয় হয়েছেন। অবস্থাটা এমন যে তারা শুধু সমন্বয়ক বটে। বিদেশে আরাম আয়েশে দিন কাটানো নিয়মিত ওহী নাজিল করছেন তারা, এইসব আধ্যাত্মিক নেতারা। কাজও হচ্ছে, গাড়ি হচ্ছে, বাড়ি হচ্ছে, দামি মোবাইলও হচ্ছে। এই সুযোগে বিয়ে শাদীর কাজটিও অনেকে সেরে ফেলছেন। কারণে বা অকারণে মামলা দিলেই টাকা। শুনেছি এক মামলার আসামির সংখ্যা 350, সেখানে প্রতিজনের নাম কাটাতে অর্থের পরিমাণ ধার্য করা হয়েছে 10 লাখ। বিশ্বাস হোক বা না হোক, মামলা দিতে হবে। যেমন
খুনের মামলার আসামি হলো সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা, ব্যারিস্টার সুমন। এগুলো পাগলেও কি এগুলো বিশ্বাস করবে? এখন বিশ্বাস করতে হবে, কারণ মামলাগুলোর সায় আছে আধ্যাত্মিক, মামলাগুলোতে আসলে সায় দিয়েছেন এইসব আধ্যাত্মিক নেতারা। যারা এগুলো করছি সবাই শিক্ষিত। আমাদের আওয়ামী পাপিষ্ট সম রেজাউল করিম তাদের পলায়নের লোমহর্ষক বর্ণনা দিয়েছেন। তবে কোন ভুলের কথা তিনি স্বীকার করেননি। দেশকে 15 বছরের দুযোগ বানিয়ে রাখলেও তারা কিন্তু বেহেস্তে ছিলেন। তাই প্রশ্ন উঠতেই পারে, আসলে আমাদের সুশীলরা কি জ্ঞানপাপী? কারণ যতগুলো অপকর্ম হচ্ছে এখানে, যারা শিক্ষা দীক্ষার অভাব আছেন তাদের কোথাও অন্যায়ের রেকর্ড দেখছি না, কিন্তু যাদের অন্যায়ের অপরাধের রেকর্ড ছড়িয়ে পড়ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, তারা প্রতিটা মানুষ মেধাবী, প্রতিটা মানুষ শিক্ষিত এবং প্রতিটা মানুষ সমাজে প্রতিষ্ঠিত, এবং এই লোকগুলাই যত অপরাধে জড়িয়ে যাচ্ছেন এবং তারা এই নিয়ে বিনিয়ে পাবলিককে বোঝানোর চেষ্টা করছেন যে তারাই সেরা, যদিও তারা সেটা বুঝতে পারছেন না যে কেন তারা জনবিচ্ছিন্ন হচ্ছে, জনগণ কেন তাদেরকে আসলে অন্তর থেকে ঘৃণা করছেন। আর বিশেষ করে রাজনীতিবিদদের কথা বলে লাভ নেই, কারণ রাজনীতিবিদরা মনে করেন ওনারা যা বলেন পাবলিক তা বিশ্বাস করে, এবং ওনারা যা করে পাবলিককে সেটা মেনে নিতে হবে, ওনারা যা বলেন পাবলিককে সেটা বিশ্বাস করে নিতে হবে, না হলে নাই। এবং তাদের মধ্যে এমন একটা ভাব, আমি যা বলেছি তাই সঠিক। তবে ওনারা যদি এটা মনে রাখতেন যে সম রেজাউল করিম যেমন একটা উদাহরণ, যে 5ই আগস্টের আগেও মন্ত্রী ছিলেন, আর 5ই আগস্টের পরে কচুরিপানার নিচে লুকিয়ে থাকতে হয়েছিল তাকে জীবন বাঁচানোর জন্য। তো এই কথাটি যদি মনে রাখেন, হয়তো ভবিষ্যতে আমাদের রাজনীতি আর একটু স্বস্তির হতে পারে, আমাদের জনগণের জন্য দেশটা একটু নিরাপদ হতে পারে। ধন্যবাদ সবাইকে।